নমস্কার। অন্য রাজনীতির গল্পের দর্শকদের সবাইকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। অন্য রাজনীতির গল্পে আমি আপনাদের সঙ্গে প্রায় বিভিন্ন রাজনীতির গল্প, কিন্তু একটু অন্য ধরনের গল্প নিয়ে আসি, আর্কাইভ থেকে নিয়ে আসি আমাদের। এবং আমাদের ভারতের রাজনীতিতে এই ধরনের ঘটনা যেগুলো ঘটেছে, যেগুলো অনেকে জানে অনেকে জানে না, সেই ধরনের কিছু ঘটনা, কিছু রহস্য, কিছু রোমাঞ্চ, কিছু দুর্বৃত্তায়ন রাজনীতির সঙ্গে যেগুলো জড়িত, সেই সব গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসি। আজকে যে গল্পটা আমি আপনাদের শোনাতে ইচ্ছুক, সেটা আমরা সবাই একদম ওয়েল নোন ঘটনা। আমরা জানি যে ইন্দিরা গান্ধীর হত্যা হয়েছিল 31 অক্টোবর 84 সালে। কিন্তু হত্যা হলো যে, তার নিশ্চয়ই হত্যার পেছনে কোনো ঘটনা তো থাকবেই। কেন হত্যা হয়েছিল, সেই পটভূমিটা কি, সেই গল্প নিয়ে আমি আপনাদের সঙ্গে আমি এই গল্পটা শোনাবো আপনাদের। তো আমি যেমন বলছিলাম যে 31 অক্টোবর 1984 সালে ইন্দিরা গান্ধী তদানীন্তন প্রধানমন্ত্রী তার বাসভবনে দুই দেহরক্ষীর গুলিতে তার শরীর ঝাঁঝরা হয়ে যায়। এবং সে সময় আমি দিল্লিতে উপস্থিত। আমি সে সময় যেখানে তখন আমি অবশ্য অনেকই ছোট সাংবাদিকতার তখনও সাংবাদিকতা শুরু করিনি। সে সময় 84 শুরু করছি, কিছু লিখছি না। কিন্তু আইরনিক্যালি আমি সেই দিন, যেদিনকে ইন্দিরা গান্ধী কে হত্যা করা হলো, যেদিনকে তার দেহকে নিয়ে যাওয়া হলো এমসে, সেই সময় আমি এমসে উপস্থিত ছিলাম। তো দেখলাম যে সাঁ করে অ্যাম্বুলেন্স ঢুকে গেল ভেতরে, চারিদিক বন্ধ হয়ে গেল। তারপরে তো সবাই জানে দিল্লির অবস্থা কি হয়েছিল। তো আমি যেটা আপনাদের এখন শোনাবো সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধীর হত্যা তো হলো, কিন্তু হত্যার পেছনের কারণটা কি ছিল। কারণটা ছিল সে সময় যে পাঞ্জাব একটা খুব বিভিন্ন তার আগে থেকে, এটা 77 যখন ইন্দিরা গান্ধী যখন পরাজিত হন 1977 সালে, তারপর থেকে একটা রাজনীতিক টার্ময়েল চলে আমাদের দেশে। এই টার্ময়েলটা হচ্ছে বিভিন্নভাবে, কখনো জনতা পার্টির সরকার হলো, জনতা পার্টির সরকার সঙ্গে একটা খিচুড়ি সরকার হলো, সেই সরকার 3 বছরে পড়ে গেল। আবার 80 সালে একটা নির্বাচন হলো, সেখানে ইন্দিরা গান্ধী আবার ফেরত এলেন। কিন্তু ইতিমধ্যে যেগুলো ঘটেছে সেগুলো হচ্ছে যে পাঞ্জাব তখন একটা নৈরাজ্যের পরিস্থিতি ছিল। পাঞ্জাবে তখন একটা খালিস্তানের দাবি উঠতে শুরু করলো। খালিস্তান মানে হচ্ছে, খালিস মানে হচ্ছে পিওর, মানে শুদ্ধ। খালিস্তান মানে স্থান। তো সেরকম একটা পবিত্র স্থান ওরা তৈরি করবে বলে খালিস্তানের একটা দাবি তখন পাঞ্জাবে অনেকদিন ধরে চলছিল। এবং তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম যে খালিস্তান, পাঞ্জাব যখন দেশভাগের পর যখন পাঞ্জাব ভাগ হলো, পাঞ্জাব থেকে হরিয়ানাকে কাটা হলো, ওদিকে হিমাচল কাটা হলো। তো পাঞ্জাব বেশিরভাগই শিখ ধর্মাবলম্বী ছিল তারা। তো পাঞ্জাবের জল নিয়ে, জলের বাঁটোয়ারা নিয়ে, তারপরে ভাষাগত বিষয় নিয়ে তারা বিভিন্নভাবে ক্ষুব্ধ ছিল যে তারা তাদের অধিকার ঠিক মতো পাচ্ছে না। তো তারা ওই একটা খালিস্তানের দাবি তখন থেকে একটা আলাদা খালিস্তান দেয় পাঞ্জাবিদের জন্য একটা দাবি তারা তৈরি করে, তারা তখন থেকে ওঠাচ্ছিল। তো যাই হোক, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমরা যে ঘটনা এখন অধুনা বাংলাদেশে দেখলাম, শেখ হাসিনার সরকারের পতনের পরে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে ছেড়ে আসার পরে যে ঘটনা দেখলাম, যে একটা নৈরাজ্যের স্থিতি শুরু হলো, একদম মাৎস্য ন্যায় অরাজকতা যেভাবে। এবং সেটাই ঠিক হয়েছিল 1984 সালের ইন্দিরা গান্ধী হত্যার পরবর্তী
অধ্যায় ভারতেও হয়েছিল, এবং ভারতে সেটা ছড়াতে পারেনি সেই মতো, যেহেতু ভারত একটা বিশাল দেশ। কিন্তু দিল্লির মতন জায়গায় সেই নৈরাজ্য, সেই মাৎসনাই আমি নিজের চোখে আমি দেখেছিলাম আমার বাড়ির বারান্দা থেকে। যাই হোক, আমি যে ঘটনায় আসছি, যে গল্পতে আমি আপনাদের আজকে নিয়ে যাব, সে ঘটনা হচ্ছে যে 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যা হলো। হত্যার পেছনের ঘটনাটা আমাদের সবাই জানা দরকার। আসলে আমাদের জানতে হবে যে আমরা রাজনীতিতে কিভাবে ধর্ম, কিভাবে দুর্বৃত্তায়নকে কিভাবে আমরা জড়িয়ে রাখি, কিভাবে আমরা এই ধরনের মানুষগুলোকে জড়িয়ে রাখি যারা ভয় দেখিয়ে বা যারা বল প্রয়োগ করে তার রাজনীতির ফায়দা তুলতে চান। এবং সেই গল্পই আসলে এই ইন্দিরা গান্ধীর হত্যার পেছনের গল্পটা হচ্ছে সেই ধরনের একটা গল্প। আমরা চলে যাচ্ছি ওই যখন পাঞ্জাবে এইসব ঘটছে আর কি, পাঞ্জাব যখন এই খালিস্তানের একটা দাবি উঠছে, একটা আনন্দপুর সাহেব রেজলিউশন হয়েছিল সেই সময় আনন্দপুর সাহেব রেজলিউশনটা হচ্ছে যে পাঞ্জাবে নদীর জলের ভাগ বাঁটোয়ারা চায়, তাদের চণ্ডীগড় যেহেতু হরিয়ানা আর পাঞ্জাবের রাজধানীর একত্রে ছিল, তো পাঞ্জাবে একটা আলাদা রাজধানী চাই, এই ধরনের বিভিন্ন দাবি ছিল সেই সময়। এটা সেই সময় চলছে। এবং সে সময় যে 1977 থেকে যখন ইন্দিরা গান্ধী যখন হেরে গেলেন, পরাজিত হলেন, সে সময় পাঞ্জাবে কিন্তু কংগ্রেসের খুব একটা ভালো নেতৃত্ব ছিল না। কংগ্রেস খুব দুর্বল দল ছিল পাঞ্জাবে, সেখানে আকালিরা ছিল, এবং সেভাবে নেতৃত্ব দেওয়ার মতো সেখানে কেউ না থাকাতে সেই সময় কংগ্রেসও একটা নেতা খুঁজছিল সেখানে, কিভাবে একজন কাউকে নেতা তৈরি করা যায় কিনা। এই গল্পটা এখানে বলে রাখা ভালো যে মানে আমি একজন, আসলে আমরা বলি না ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা, আমি ফ্র্যাঙ্কেনস্টাইন হচ্ছে দৈত্য, আমি একজনকে তৈরি করলাম, সে আমার সাকরেদ হলো, আলটিমেটলি সেই সাকরেদ কিন্তু আমাকে গিলে ফেললো, এটা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। তো এই যে গল্পটা সেই গল্পটা কিন্তু এই ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প। এই ফ্র্যাঙ্কেনস্টাইন কে, সেই গল্পটা আমি আপনাদের বলছি যে এই ফ্র্যাঙ্কেনস্টাইন হচ্ছে আসলে যখন এই পাঞ্জাবে যখন কংগ্রেস একজন নেতা খুঁজতে শুরু করলো, যে কে নেতা আছে, কেউ সেরকম নেতা পাওয়া যাচ্ছে না যে মানুষকে আকৃষ্ট করতে পারে বা কংগ্রেসের কে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে পারে, এরকম পপুলার বা জনপ্রিয় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সময় সঞ্জয় গান্ধীকে জ্ঞানী জেল সিং, যে পরে আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, জেল সিং সঞ্জয় গান্ধীকে ডেকে বললেন যে ওখানে একজন ভিন্দ্রনওয়ালে একজন আছে, সে বেসিক্যালি ধর্মগুরু ছিল, ওই শিখদের গুরুদুয়ারা ধর্মগুরু, ভীষণ পড়াশোনা করা, মানে ধর্মগ্রন্থ গুলে খেয়েছে। দমদমি টাকসাল বলে পাঞ্জাবে একটা জায়গা আছে, সেখানে যেটা যেমন মুসলিমদের মাদ্রাসা আছে, সেরকম দমদমি টাকসাল হচ্ছে শিখদের একটা ধর্ম স্কুল। সেই স্কুলে উনি পড়াশোনা করেছেন, ধর্মগ্রন্থ উনি পাঠ করেছেন, ধর্ম নিয়ে চর্চা করেছেন। তো এই ভিন্দ্রনওয়ালেকে কংগ্রেস তখন ব্যাক আপ করতে শুরু করলো পাঞ্জাবে, যে যাতে ও কংগ্রেসের সঙ্গে মিলে কিছু কাজ করতে পারে। তো 1977 থেকে 1980 পর্যন্ত ভিন্দ্রনওয়ালের সঙ্গে কংগ্রেসের একটা যোগসাযোগ, একটা কংগ্রেসের থেকে সুবিধা পাওয়া, সেসব ভিন্দ্রনওয়ালেকে কংগ্রেস দিল এবং কংগ্রেস তাকে একটা নেতার মতন তৈরি করে দিল। ইতিমধ্যে যেটা হলো 1980 সালে যখন কংগ্রেস ফেরত এলো, আবার ইন্দিরা গান্ধী বিপুল সমর্থনে মার্জিনে তিনি ফেরত এলেন, জয় পেলেন। জয় পাওয়ার পরে ভিন্দ্রনওয়ালের সঙ্গে একটা কংগ্রেস দূরত্ব তৈরি হতে থাকে। এই ভিন্দ্রনওয়ালে তখন সেখানে আকালিদের সঙ্গে যৌথভাবে আন্দোলন শুরু করে, আনন্দপুর সাহেব রেজলিউশন এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তিনি আন্দোলন শুরু করতে থাকেন পাঞ্জাবে। এবং পাঞ্জাবে ধীরে ধীরে যেভাবে
কংগ্রেসের আমলে ভিন্ডানওয়ালে পপুলার হয়েছিল, কিন্তু ও আরও পপুলার হতে শুরু করলো এবং একটা মানে কংগ্রেস ভিন্ডানওয়ালে মানে ওই ধরনের একজন নেতা তৈরি হলো যে প্রতিবাদী স্বর আর কি। কিন্তু আমাদের মনে রাখতে হবে কংগ্রেসের তৈরি করা ভিন্ডানওয়ালে নিজে থেকে তৈরি হয়নি, কংগ্রেসের নেতা হিসেবে ছিল। এখন সে আকালিদের সঙ্গে মিলে এখন একটা এই খালিস্তান গড়ার স্বপ্ন দেখছে, বিচ্ছিন্নতাবাদের স্বপ্ন দেখছে, একটা পাঞ্জাবকে নিয়ে একটা নতুন রাষ্ট্র স্বপ্ন দেখতে শুরু করেছে। এটা ভিন্ডানওয়ালে আস্তে আস্তে ভিন্ডানওয়ালের এই ব্যাপারটা সামনে আসতে শুরু করলো। এই সময় আমাদের 1982 সালে এশিয়াড হলো, এশিয়ান গেমস হচ্ছে 9ম এশিয়ান গেমস দিল্লিতে। আর এদিকে এরা দাবি দাওয়া নিয়ে এগোচ্ছে। সেই সময় ভিন্ডানওয়ালে দেখলো যে এই সময়টা হচ্ছে আসল সঠিক সময়, যে সময় আমি এই দাবি দাওয়া নিয়ে যদি আমি আন্দোলন শুরু করি তাহলে সরকার মানতে বাধ্য হবে। কারণ 9ম এশিয়াড চলবে দিল্লিতে, সে সময় তো দেশি বিদেশি অতিথিরা থাকবে, তাদের সামনে এই ধরনের ঘটনা ঘটবে। তো এই যে পরিকল্পনাটা, এইটা গোয়েন্দা মারফত ইন্দিরা গান্ধীর কাছে চলে আসে। ইন্দিরা গান্ধীর সরকার ডিসাইড করে যে কাউকে ওই হরিয়ানার বর্ডার থেকে বা পাঞ্জাবের বর্ডার থেকে দিল্লিতে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এবং শিখদের তো এবং মানা করা হয়েছিল যে শিখ দেখলেই তাদেরকে ধরপাকড় করতে হবে, তাদের ঢুকতে দেওয়া চলবে না। যারা আমরা রাজনীতিকে দেখেছি, রাজনীতির সাংবাদিকতা করেছি, তারা আমরা সবাই জানি যে এই 1982 সালে এশিয়াড থেকে কিন্তু এই অপারেশন ব্লু স্টার যেটা হয়েছিল তার ভিতটা এখানে তৈরি হয়। ভিতটা কিভাবে তৈরি হয় সেই গল্পটা আমি আপনাদের বলছি। ভিতটা তৈরি হয় যখন মানা করা হলো, যে সরকারি আদেশ হলো যে কোনো শিখকে ঢুকতে দেওয়া হবে না দিল্লিতে যতদিন এশিয়াড চলবে। এশিয়ান গেমস চলবে, ঢুকতে দেওয়া হবে না। এশিয়ান গেমসের দায়িত্ব ইন্দিরা গান্ধী দিয়েছিল রাজীব গান্ধীকে। রাজীব গান্ধী যাতে এশিয়ান গেমসটা ভালোভাবে দায়িত্বভাবে পালন করতে পারে। এবং কড়া নির্দেশ ছিল পুরো, একদিকে পাঞ্জাবের পুরো বর্ডার যেগুলো স্টেটগুলো, হরিয়ানার বর্ডার, দিল্লির যে লাগোয়া বর্ডারগুলো, রাজস্থানের বর্ডারগুলোকে সিল করে দেওয়া হয়েছিল। দেখলেই যে শিখ যারা ঢুকছে তাদেরকে খানা তল্লাশি করতে হবে, তাদেরকে পুরো চেক করতে হবে এবং তাদেরকে যতদূর সম্ভব তাদেরকে মানে পাঞ্জাবি মানে যারা শিখ হবে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, এটা একদম নির্দেশ ছিল। তো সেই সময় এই খানা তল্লাশিতে বা এই ধরনের বিষয়ে যখন ঘটছে তখন কিন্তু বিষয়টা খুব বাড়াবাড়িতে উপস্থিত হলো। মানে শিখদের পাগড়ি খুলে দেওয়া, তাদের বিভিন্ন ধরনের তাদেরকে হেনস্থা করা, এইটা একটা পর্যবসিত হয়েছিল একটা অশালীন আচরণে। এবং সেটা কিন্তু শিখের যেহেতু এরা একটা ধর্ম ভীরু একটা জাতি, এরা কিন্তু এটাকে খুব সাংঘাতিকভাবে সিরিয়াসলি নিয়েছিল। ওদের পাগড়ি খোলাকে ওরা একদম মনে করে যে ওদের মানে মাথা কেটে দেওয়ার মতো। তো এই ধরনের যখন ঘটনা ঘটছে তখন ভিন্ডানওয়ালে যাই হোক এইসব করতে করতে যে এশিয়ান গেমসের সময়টা, এশিয়ান গেমসটা কিছুভাবেই হোক বিনা বিঘ্ন বাধায় এশিয়ান গেমস হয়ে গেল। তারপরে এশিয়ান গেমসের পরপরই ভিন্ডানওয়ালে আর আকালিরা মিলে একটা ধর্মযুদ্ধ মোর্চা বলে একটা অর্গানাইজেশন তৈরি করলো। এই ধর্মযুদ্ধ মোর্চা হচ্ছে এই যে শিখদের অপমান হয়েছে, শিখদের হেনস্থা করা হয়েছে, তার প্রতিবাদে, এবং একটা আলাদা পাঞ্জাব, একটা আলাদা শিখদের একটা আলাদা দেশ
শিখদের একটা আলাদা পরিচিতি, তার জন্য তারা ধর্মযুদ্ধ নামে একটা অর্গানাইজেশন তৈরি করলো এবং তার একটা আন্দোলন শুরু হলো। আর এই করতে করতে কিন্তু ভিন্ডানওয়ালে তখন নেতা হয়ে গেছে, হি ইজ এ গ্রেট লিডার তখন। আর ওই সময় আমার মনে আছে, ওই সময় আমরা অনেক খবরের কাগজ তখন তো এই ধরনের আমাদের মতো নিউজ চ্যানেল এত ছিল না, আমরা দূরদর্শন দেখতাম। দূরদর্শনে এই ধরনের খবর কিন্তু চেপে দেওয়া হতো, কিন্তু আমরা কানাঘুষো খবর কাগজে মারফত এই খবর পাচ্ছিলাম যে আর্মি জেনারেল, যারা শিখ আর্মি জেনারেল, তারা যখন দিল্লিতে ঢুকতে যায় তাদেরও কিন্তু হেনস্থা করা হয়েছিল। এবং এর পরবর্তী সময় অনেক শিখ জেনারেলরা এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিল এর প্রতিবাদে। তো আমি যেটা বলছিলাম, ভিন্ডানওয়ালে তখন ধর্মযুদ্ধ মোর্চা শুরু করলো, একটা আন্দোলন শুরু হলো। এবং আস্তে আস্তে ভিন্ডানওয়ালে যে জায়গা থেকে ও অপারেট করত, যে অফিস বা যে দপ্তর থেকে, দপ্তরটা সরিয়েও আকাল তখ্ত হচ্ছে স্বর্ণ মন্দিরের যে ওদের যে পবিত্র স্থান, সেটা হচ্ছে যেখানে গুরু গ্রন্থ সাহেব রাখা থাকে, সেটা হচ্ছে আকাল তখ্ত। সেই আকাল তখ্তে ও নিজের ভিন্ডানওয়ালে নিজের অফিসকে স্থানান্তরিত করলো। এবং তার আগে একটা ঘটনা ঘটেছিল যে এই ভিন্ডানওয়ালে যখন এই ধরনের অপদস্থ হচ্ছে, শিখরা যখন অপমানিত হয়েছে এই আমাদের পুলিশের হাতে বিভিন্নভাবে এশিয়াডের সময়, সে সময় পাঞ্জাবে আরেকটা আন্দোলন শুরু হলো। সেটা হচ্ছে যারা হিন্দি ভাষী তাদের কাছে আন্দোলনটা ছিল যে তারা যেন, যখন এই ধরনের একটা চলছে যে পাঞ্জাবিদের জন্য একটা আলাদা পাঞ্জাব, তো তাদেরকে বলা হলো তোমরা তাদের মাতৃভাষা, তুমি যখন জানতে আসবে লোকেরা, তার মাতৃভাষা বলবে হিন্দি, পাঞ্জাবি বলবে না, মানে যাতে ওর ডিভিশনটা করা যায়। তো এর মধ্যে এই যখন ঘটনা ঘটছে আর এই শিখরা যখন অপমানিত হচ্ছে, তখন ভিন্ডানওয়ালে খুব মিলিটেন্ট হয়ে গেল। মিলিটেন্ট অস্ত্র তার কাছে ছিল, এবং সে এবং তার সাকরেদরা রাতের অন্ধকারে এরকম বাসকে দাঁড় করিয়ে হিন্দু যারা যাত্রী তাদেরকে নামিয়ে তাদেরকে গুলি করে মেরে দিত। এই ধরনের ঘটনা পাঞ্জাবে প্রচুর ঘটেছে সেই সময়, জালন্ধর, অমৃতসর, ওই এলাকাগুলোতে। এবং সেই কারণে রাতের বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হলো। 13 জন হিন্দু যাত্রীকে এইভাবে তা দাঁড় করিয়ে মেরেছিল। এই ঘটনা ঘটার পরে ইন্দিরা গান্ধীর টনক নড়লো যে ভিন্ডানওয়ালে এখন একটা মিলিটেন্ট হয়ে গেছে।